শহরে একের পর এক ডক্টর মারা যাচ্ছে। পুলিশের প্রথমে মনে হচ্ছিল এসব আত্মহননের কেস, কিন্তু ফরেন্সিক অফিসার নাইশার তদন্তে উঠে আসতে থাকে এগুলো কোনো আত্মহনন নয়, বরং একজন সিরিয়াল কিলারের পরিকল্পিত খুন। কিন্তু এই খুনের কারণ খুঁজতে গিয়ে, ওই কিলারকে ধরতে গিয়ে নাইশাকে বারবারই বাধার মুখে পড়তে হয়, কারণ তারা যে ক্লু ধরে আগানোর চেষ্টা করে সেই ক্লুটাই ফেক প্রমাণিত হয়। মানে ক্রাইম সিনের প্রতিটি ক্লুই পুলিশকে মিসলিড করতে তৈরি করে রাখা হচ্ছে। এমন অবস্থায় নাইশা কিভাবে ওই সকল খুনের রহস্য সমাধান করে আসল খুনিকে ধরবে, আর ওই খুনি কেন শুধুমাত্র ডক্টরদেরকে টার্গেট করছে, জানতে ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি 2025 সালে কন্নড় ভাষায় মুক্তি পাওয়া সাইকোলজিক্যাল ক্রাইম মিস্ট্রি থ্রিলার মুভি ফরেনসিক্সের কথা। মুভির প্রথমেই আমাদের একটি সাদামাটা বাড়ি দেখানো হয়। সেই বাড়িতে দুই ভাই বোন খেলা করছে। বোনের নাম নাইশা আর ভাই বিনোদ। তাদের সঙ্গে তাদের মা রমাও আছে, তবে তাদের বাবা অনেক আগেই মারা গিয়েছে। আজ রমাকে একটু বেশি অস্থির আর চিন্তিত দেখাচ্ছিল। রমা ঘরের এদিক ওদিকে কিছু একটা খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোথাও খুঁজে না পেয়ে অবশেষে মেয়ে নাইশার কাছে এসে জিজ্ঞেস করে, তুমি কি আমার পার্সটা দেখেছ? অনেকক্ষণ ধরে খুঁজছি, কিছুতেই মনে করতে পারছি না কোথায় রেখেছি। মায়ের এমন অস্থিরতা দেখে নাইশা তখন শান্ত গলায় বলে, মা এত মাথা খাটিও না, একটু শান্ত হয়ে বসো, চোখ দুটো বন্ধ করো, তারপর মনে করার চেষ্টা করো শেষবার কখন তুমি পার্সটা তুলেছিলে, কী কাজে নিয়েছিলে, আর তারপর তুমি কোথায় কোথায় গিয়েছিলে। দেখবে তোমার মনে পড়ে যাবে তুমি পার্সটা কোথায় রেখেছ। নাইশার কথা শুনে রমা ঠিক তাই করে। রমা তার চোখ বন্ধ করার পর সেই সকল দৃশ্য মনে করতে থাকে যেগুলো সে করেছিল। রমার মনে পড়ে রমা থালা বাসন ধোয়ার সময় হঠাৎ বাইরের সবজিওয়ালা এসেছিল। রমা তখন তাড়াহুড়ো করে পার্স নিয়ে সবজি কিনতে বের হয়, আর সবজি কিনে ফেরার সময় হঠাৎ করে বৃষ্টি আসায় রমা ওই অবস্থাতেই কাপড় আনতে ছাদে চলে গিয়েছিল। আর কাপড় নিয়ে ফেরার সময় তাড়াহুড়ো করতে গিয়ে পার্সটি সে ছাদে ফেলে এসেছে। আর এটা মনে পড়তেই রমা দ্রুত ছাদে গিয়ে দেখে পার্সটি সে ছাদেই ফেলে এসেছে। এর মধ্যে বৃষ্টি হয়ে গেছে, তাই পার্সের যে টাকাগুলো ছিল টাকাগুলো ভিজে গেছে। এরপর রমা পার্সের টাকাগুলো বের করে ইস্ত্রি হিট করে টাকাগুলো শুকানোর চেষ্টা করছিল। এখান থেকে সিন চলে যায় কয়েক বছর পর। শহরের একজন ডক্টরের বিলাসবহুল বাড়িতে তার মৃতদেহ পাওয়া গেছে। খবর পাওয়া মাত্রই ফরেন্সিক টিম এবং পুলিশের একটি টিম সেখানে পৌঁছে যায়। আর এখানে আমরা দেখতে পাই সেই ছোট্ট মেয়ে নাইশা এখন বড় হয়ে ফরেন্সিক ডিপার্টমেন্টের একজন ডিটেকটিভ অফিসার হিসেবে কাজ করছে। এদিকে পুলিশের পক্ষ থেকে এই কেসের তদন্তকারী অফিসার ইন্সপেক্টর শিখাকেও দেখা যায়। ভেতরে প্রবেশ করা মাত্রই তারা ডক্টরের নিথর দেহটি পর্যবেক্ষণ করতে শুরু করে। ডক্টরের দেহটি মেঝেতে পড়ে আছে, হাতে একটি ছুরি, পুরো মেঝে রক্তে মাখা। প্রথম দেখাতেই সবাই এটাকে আত্মহনন বলে মনে করছিল। ঠিক তখনই কনস্টেবল রবীন্দ্র কৈলাস নামের এক যুবককে নিয়ে আসে। কৈলাস মূলত ডক্টর সন্দীপের বাড়িতে গত 2 বছর ধরে কাজ করছিল। শিখা কৈলাসের কাছে জানতে চায় ডক্টরের মৃত্যু কিভাবে হয়েছে, আর তুমি তখন কোথায় ছিলে। কৈলাস বলে, দেখুন ম্যাডাম, মৃত্যুর ব্যাপারে আমি কিছুই জানি না। গতকাল আমার মায়ের অসুস্থতার খবর পেয়ে আমি বাড়িতে গিয়ে আমার মাকে ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলাম। আজ সকালে ফিরে এসে ডক্টরের মৃতদেহ দেখতে পেয়েছি। ডক্টরের বডিটি পাওয়া গেছে ডাইনিং টেবিলের পাশেই, আবার টেবিলে খাবারও ছিল। তার মানে খাওয়ার সময় হয়তোবা তার মৃত্যুটি হয়েছে। এই জন্য নাইশার সাথে কাজ করা ফরেন্সিক ডিপার্টমেন্টের আরেক সদস্য অরুণ তখন মজা করে ইন্সপেক্টর শিখাকে বলছিল, ম্যাডাম, আমার মনে হয় কৈলাস যেহেতু রান্না করে, কৈলাসের রান্না করা খাবার খেয়েই ডক্টরের মৃত্যু হয়েছে। শিখা তখন অরুণকে ধমক দিয়ে বলে, সব জায়গায় মজা করা বাদ দাও তো, আগে আমাদের ঠিকমতো তদন্ত করতে দাও। সব তথ্য প্রমাণের ভিত্তিতে তারপরই প্রমাণ হবে এটা আত্মহনন ছিল না খুন। এরপর সবাই তদন্ত শুরু করে, কেউ এভিডেন্স কালেক্ট করছে, আর অরুণ ঘরের মধ্যে থাকা বিভিন্ন সন্দেহজনক জিনিসপত্রের ফটো তুলছিল। আর অন্যদিকে নাইশা ঘরের বিভিন্ন জায়গায় পাওয়া ফিঙ্গারপ্রিন্টের উপর ভিত্তি করে নিজের মতো করে ইমাজিন করছিল যে আসলে গতরাতে এখানে কি ঘটতে পারে। নাইশা তখন চোখ বন্ধ করে ইমাজিন করে যে গতকাল ডক্টর যখন ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছিল তখনই হয়তোবা বাইরে কোনো গাড়ির শব্দ পেয়ে ডক্টর বাইরে এসেছিল। তবে বাড়ির সামনে না দেখে সে হয়তোবা একটু এদিক ওদিক খুঁজে দেখার চেষ্টা করছিল যে আসলে গাড়ির শব্দটা কোত্থেকে এসেছে, কিন্তু কোথাও কাউকে না পেয়ে সে হয়তোবা আবার ঘরের মধ্যে ফিরে এসেছিল। নাইশার ধারণা ডক্টর যতক্ষণ বাইরে ছিল ওই গ্যাপে হয়তোবা কিলার ডক্টর অগোচরে ডক্টরের ঘরের মধ্যে ঢুকে গিয়েছিল। আর এরপর যখন ডক্টর সন্দীপ ঘরের মধ্যে প্রবেশ করেছে তখনই হয়তোবা ওই কিলার তার উপর আক্রমণ করে ছুরি দিয়ে তাকে হত্যা করেছে।
নাইশা যখনই এগুলো ইমাজিন করছিল ঠিক তখনই ইন্সপেক্টর শিখা এসে কনস্টেবলকে বলছিল, এখানে তথ্য প্রমাণগুলো একত্র করে সব কিছু ফরেন্সিকে পাঠিয়ে দাও, এই ডক্টর আত্মহননই করেছে। কিন্তু এটা শুনে নাইশা শিখার কাছে জানতে চায়, ম্যাডাম আপনি কি করে বুঝতে পারলেন এটা আত্মহননের কেস? কিন্তু শিখা নাইশাকে বলে, দেখো নাইশা, এমন কেস আমি অনেক সলভ করেছি, তুমি ভালো করে লক্ষ্য করে দেখো, এই ডক্টরের শরীরে কোনো জবরদস্তির চিহ্ন নেই, বাইরে থেকে ঢোকার কোনো চিহ্নও নেই, ঘরের কোনো কিছু চুরিও যায়নি। তাই এই সব কিছুতে স্পষ্ট প্রমাণ করছে এই ডক্টর নিজেই তার জীবন নিয়েছে। আবার এখানে কাজ করা কৈলাস আমাদের জানিয়েছে ডক্টর এখানে একাই থাকতো, তাই একাকিত্বের কারণে ডিপ্রেশনে গিয়ে নিজেই নিজের জীবন নিতে পারে। আর সচরাচর বিদ্যমানরা একাকিত্বের কারণে এমনটা করে থাকে। কিন্তু শিখার কথায় নাইশা একমত হতে পারছিল না। নাইশার কথা আপনি এসব কীভাবে প্রমাণ করবেন আমি জানি না, তবে যতদূর আমার মনে হয় এটা একটা পরিকল্পিত খুন। তবে আপনার কথা সত্যি যে এর বডিতে কোনো জবরদস্তির চিহ্ন নেই, কিন্তু একবার ভালো করে ভাবুন, একজন ব্যক্তি খাওয়ার সময় নিজেকে কেন হত্যা করবে? সে নিজে একজন ডক্টর ছিল। নিজেকে যদি এত সহজে মারারই প্ল্যান থাকতো তাহলে সে অনেক সহজ পন্থা অবলম্বন করতে পারত। খাওয়ার সময় নিজেকে নিজে ছুরি মেরে হত্যা করাটা স্বাভাবিক কিছু মনে হচ্ছে না। তাই আমার মতে এটা পরিকল্পিত খুন। কিন্তু শেখার কথা, তোমার যেটাকে খুন মনে হচ্ছে, তোমার কাছে এটা প্রমাণ করতে কোনো থিওরি আছে? নাইশা তখন শিখাকে তার ইমাজিনেশনের ওই গল্পটা বলে যে ডক্টর যখন খাবার খাচ্ছিল হয়তোবা ওই সময় বাইরে কোনো গাড়ির শব্দ পেয়ে ডক্টর বাইরে চেক করতে গিয়েছিল। সেই সুযোগে কিলার ঘরে ঢুকে যায়, আর পরবর্তীতে ডক্টর ঘরে ঢোকা মাত্রই ওই কিলার ছুরি দিয়ে তার উপর আক্রমণ করে তাকে খুন করেছে। আবার ডক্টরের হাতে যে ছুরিটি রয়েছে সেই ছুরিতে শুধুমাত্র ডক্টরের ফিঙ্গারপ্রিন্ট আছে। তার মানে যে খুনটি করেছে সে অনেক সুপরিকল্পিতভাবেই ফিঙ্গারপ্রিন্ট না রেখে খুন করেছে। আর তাকে যেন আমরা ধরতে না পারি এই জন্য ক্রাইম সিনে কোনো চিহ্নই সে রেখে যায়নি। সব কিছু শোনার পর শিখা শুধু নাইশাকে বলে, পোস্টমর্টম রিপোর্ট আসুক, তখনই প্রমাণ হয়ে যাবে এটা আত্মহনন ছিল না পরিকল্পিত খুন ছিল। অবশ্য নাইশা শিখার কাছে এই কেসের তদন্ত করার অনুমতি চাচ্ছিল, কারণ নাইশার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল সে পুলিশ অফিসার হবে। পুলিশ অফিসার হতে না পারলেও সে ফরেন্সিক ডিপার্টমেন্টে আছে, যেটা পুলিশেরই একটি পার্ট বলা চলে। এই জন্য নাইশা চাচ্ছিল এই কেসটা সে নিজের মতো করে তদন্ত করবে। শিখাও ভালো করেই জানে নাইশা ছোট ছোট ক্লু দিয়ে অনেক বড় সত্যকে উন্মোচন করতে পারে। নাইশার মধ্যে সেই গুণ আছে। আর নাইশা যদি নিজে থেকে কেসটি তদন্ত করে তাহলে কেসটা সহজেই তারা সমাধান করতে পারবে। এই জন্য শিখা অনুমতি দিয়ে দেয়। তবে শিখা নাইশাকে এটাও বলে দেয়, যখনই তুমি এই কেস সম্পর্কে কিছু জানতে পারবে প্রথমে আমাকে জানাবে। আর এরপর বাইরে আসতেই কনস্টেবল রবীন্দ্র শিখাকে বলছিল, ম্যাডাম আপনি নিজেও তো কেসটি তদন্ত করতে পারতেন, আপনি কেন ওকে তদন্ত করতে দিলেন? ও তো অনেক জুনিয়র। শিখা তখন রবীন্দ্রকে বোঝায়, নাইশা অনেক ইন্টেলিজেন্ট একটা মেয়ে, নতুন ভর্তি হয়েছে, ওদের মধ্যে কাজের একটা প্যাশন আছে। আর এমনিতেও ও যদি কেসটিকে সলভ করতে পারে ক্রেডিট তো আমিই পাবো, তাই করতে দাও না। এদিকে ডক্টরের খুনকে কেন্দ্র করে মিডিয়া এসে ভিড় করেছে, তাই শিখা বের হওয়া মাত্রই এই কেসের সম্পর্কে জানতে চাইলে শিখা শুধু বলে যে আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি, খুব তাড়াতাড়ি আমরা কেসটি সলভ করে ফেলব। এখান থেকে সিন শিফট হয়। নাইশাকে দেখা যায় ডক্টর সন্দীপের হসপিটালে গিয়ে সন্দীপের হসপিটালে অন্য ডক্টর এবং সেখানে কাজ করা অন্যান্য স্টাফদের সাথে কথা বলে সন্দীপের সম্পর্কে ডিটেলসে জানার চেষ্টা করছে, যে সন্দীপ কেমন ছিল, কার কার সাথে ভালো সম্পর্ক ছিল, কোনো শত্রুতা ছিল কিনা। এখানে আমরা এটাও দেখতে পাই নাইশা যখনই যেখানে গিয়ে তদন্ত করে নাইশার সাথে অরুণ সেই সব কিছু ভিডিও করে রাখে। কারণ এখানে নাইশার একটি লজিক আছে। নাইশা মনে করে লোকেশনে গিয়ে আমরা তদন্ত করার সময় হয়তো আমাদের কোনো কিছু মিস হয়ে যেতে পারে, কিন্তু সেগুলো যদি ভিডিও রেকর্ড থাকে তাহলে পরবর্তীতে আমরা ওই ভিডিও দেখে সেই সকল মিস হয়ে যাওয়া গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তুলে নিতে পারবো। এই জন্য তারা প্রত্যেকটি লোকেশনেই তদন্ত করার সময় ভিডিও করে রাখে। তো হসপিটাল থেকে সবাই নাইশাকে জানায় সন্দীপ অনেক ভালো মানুষ ছিল, তার কোনো শত্রু ছিল না। তবে এই হসপিটালের একজন সিকিউরিটি গার্ড নাইশাকে জানায় ডক্টর সন্দীপের এখানে কেউ নেই। তবে সেই দিন যখন সে হসপিটাল থেকে গিয়েছিল ওই দিন ল্যাবে সে রাজু নামে এক ব্যক্তির সাথে কথা বলতে দেখেছিল। নাইশা হসপিটালে কথা বলে এটাও জানতে পারে সিকিউরিটি গার্ড যে রাজুর কথা বলেছে সে মূলত ল্যাব টেকনিশিয়ান। তাই অরুণ ওই ল্যাব টেকনিশিয়ান রাজুকে জিজ্ঞাসাবাদ করতে থানায় নিয়ে যায়। অন্যদিকে ডক্টর সন্দীপের পোস্টমর্টম চলছিল। নাইশা সোজা সেখানে চলে যায়। নাইশাকে দেখে ডক্টর জানতে চাচ্ছিল মার্ডার ওয়েপন কি। নাইশা তখন তাকে ছুরিটি দেখায়, কিন্তু ডক্টর জানায় এই ছুরি দিয়ে খুন করা সম্ভব নয়, কারণ এই ডক্টরের শরীরে কোথাও ছুরির আঘাতের কোনো চিহ্নই নেই। ডক্টর এটাও জানায়
যতটুকু আমার মনে হচ্ছে এটা কোনো আত্মহননের কেস নয়, তাকে খুন করা হয়েছে। সাথে এটাও জানায় সন্দীপের বডিতে এক ধরনের মেডিসিনের উপস্থিতি পাওয়া গেছে, তবে ওই মেডিসিনটি এক্স্যাক্টলি কী ছিল সেটা টেস্ট করতে সময় লাগবে। তার মানে নাইশার ধারণাটাই ঠিক হচ্ছে, ডক্টর নিজে আত্মহনন করেনি, তাকে খুন করা হয়েছে। নাইশা অরুণের সাথে দেখা করে অরুণকেও জানায়, আর এরপর তারা ইন্সপেক্টর শিখাকেও এই বিষয়ে জানায়। তবে এটা শুনে শিখা একটু শকটি হয়ে যায় যে নাইশা যেমনটা চিন্তা করছিল বাস্তবে তেমনই হলো। তবে শিখা বলে, ঠিক আছে, ফাইনাল রিপোর্ট আসতে দাও। ফাইনাল রিপোর্ট আসার পর আমরা তারপর ভিত্তি করে কেসে অগ্রসর হব। এরপর নাইশা বাড়িতে চলে যায়। এখানে আমরা নাইশার মাকেও দেখতে পাই। সারাদিনের কাজ করে নাইশা খুব ক্লান্ত, তাই নাইশা সেদিনের মতো ঘুমিয়ে পড়ে পরবর্তী দিন সকাল হতেই অরুণকে নিয়ে ওই রাজুর সন্ধানে বেরিয়ে পড়ে। এই সেই রাজু যে রাজুর সাথে ডক্টর সন্দীপকে লাস্ট ল্যাবে দেখেছিল। তবে নাইশা আর অরুণ রাজুর বাড়িতে গিয়ে যেটা দেখতে পায় সেটা তারা মোটেও এক্সপেক্ট করেনি। তারা গিয়ে দেখে রাজু মারা গেছে। অরুণ দ্রুত ইন্সপেক্টর শিখাকে কল করে, আর খবর পাওয়া মাত্রই শিখা টিম নিয়ে ঘটনাস্থলে এসে পড়ে। কিন্তু শিখা এখন এটাই বুঝতে পারছে না ডক্টর সন্দীপ মারা গেল, আর ডক্টর সন্দীপের সাথে জড়িত এই রাজু, তারও মৃত্যু হলো। এটা কিভাবে সম্ভব? শিখা এখন ধারণা করছে এই দুইটা মৃত্যুর পিছে কোনো কমন লিঙ্ক থাকতে পারে। এরপর ফরেন্সিকের সদস্যরা রাজুর পুরো ঘর তল্লাশি করতে শুরু করে। খুঁজতে খুঁজতে তারা ঘরের মধ্যে তার একটি আননোন মেডিসিন পায়, আবার নাইশা ঘরের মধ্যে কিছু ডকুমেন্টস পায়। আর এই সব কিছুর উপর ভিত্তি করে নাইশা আবারও ইমাজিন করে যে আসলে এখানে কি ঘটতে পারে। এখানে দেখানো হয় রাজু মনের কষ্টে কাগজে কিছু লিখছিল। এরপর ফ্যানের সাথে ফাঁস দেওয়ার চেষ্টা করে। অতিরিক্ত ওজনের কারণে ফ্যানের পাখা হয়তোবা বাঁকা হয়ে গিয়েছে, কারণ এখানে কিন্তু ফ্যানের পাখা একটা বাঁকা পাওয়া গিয়েছে। এরপর হয়তোবা রাজু ঘরের মধ্যে ওই মেডিসিন খুঁজে ওই মেডিসিন খেয়ে তারপর মারা গিয়েছিল। তার মানে ডক্টর সন্দীপের বেলায় যেমন নাইশার মনে হচ্ছিল সেটা আত্মহনন নয় বরং খুন ছিল, এখানে নাইশার মনে হচ্ছে এটা কোনো খুন নয়, এটা আত্মহননের কেস। তবে শিখা সন্দেহ করছিল রাজুকে হয়তো কেউ খুন করেছে। নাইশা তখন বলে, না ম্যাডাম, এটা কোনো খুন নয়, ও নিজেই নিজের জীবন নিয়েছে। শিখা আবারও নাইশাকে একই কথা বলে যে ঠিক আছে, পোস্টমর্টম রিপোর্টটা আসতে দাও, তারপর আমরা দেখব আসলে কি ঘটেছিল। এরপর রাজুর বডিটি পোস্টমর্টমের জন্য পাঠানো হয়। নাইশা তখন শিখাকে বলছিল, ম্যাডাম, কেসটিকে ভালো করে বোঝার জন্য আমাদের রাজুর পোস্টমর্টম দেখা উচিত, কারণ সেখানে গেলে আমরা ডিটেলসে জানতে পারবো। এই জন্য নাইশা, অরুণ আর শিখা রাজুর পোস্টমর্টম দেখতে যায়। আর পোস্টমর্টম করার সময় ডক্টর জানায় রাজুর বডিতে একটি মেডিসিন পাওয়া গিয়েছে, তার মানে ওই মেডিসিন খাওয়ার জন্যই রাজুর মৃত্যু হয়েছে। তাহলে এটা স্পষ্ট রাজুর খুন হয়নি। আর এটা জানার পর শিখা নাইশাকে বলছিল, তুমি তো অনেক বুদ্ধিমতী মেয়ে, কারণ আগের কেসেও তুমি যেমনটা বললে এই কেসেও যেমনটা বলেছ, দুটোই তো একদমই মিলে গিয়েছে। সাথে শিখা নাইশাকে অনুরোধ করে যে পরবর্তীতে কোনো কেস সলভ করতে যদি তোমার আমাদের হেল্প লাগে তাহলে অবশ্যই আমাদের হেল্প করতে চলে এসো। সাথে শিখা নাইশাকে একটি কেসের কথা বলে যে আমার একটি কেস আছে, ওই কেস সলভ করতে তোমার সাহায্যের প্রয়োজন পড়তে পারে। নাইশা বল, ঠিক আছে, আপনি যখন ডাকবেন আমি চলে যাব। এরপর নাইশা অরুণকে নিয়ে দুপুরের খাবার খেতে তার বাড়িতে চলে যায়। তারা একসাথে খাবারও খায়। আর অরুণ চলে যাওয়া মাত্রই ইন্সপেক্টর শিখা নাইশাকে কল করে এবং বলে, তুমি ইমার্জেন্সি আমার বাড়িতে চলে এসো। তো শিখার কথা মতো নাইশা অরুণকে নিয়ে দ্রুত শিখার বাড়িতে চলে যায়। আর পৌঁছা মাত্রই শিখা নাইশাকে বলে, তোমাকে আমি একটি কেসের বিষয় বলেছিলাম, যে কেস সলভ করতে তোমার হেল্প দরকার। ওই কেসের বিষয়ে কথা বলতে তোমাকে আমি ডেকেছি। আমার পুরো কেরিয়ারে প্রথমবার আমার একটি ভুল হয়ে গেছে। শিখা 112 নম্বর একটি কেসের বিষয় বলে যে ওই কেসের যত প্রুফ ছিল সব কিছু আমি একটি হার্ড ডিস্কের মধ্যে রেখেছিলাম। ওই হার্ড ডিস্কটি আমরা এখন খুঁজে পাচ্ছি না। নাইশা শিখাকে বলে, ম্যাডাম, আপনি পুরো বিষয়টা আমাকে খুলে বলুন। শিখা বলে, গতকাল রবিন্দ্র আর আমি ওই কেসের বিষয়ে কথা বলছিলাম। তখনই আমার সিনিয়র অফিসার কল করে 112 নম্বর কেসের এভিডেন্সের বিষয়ে জানতে চায়। আমিও তাকে বলি যে 112 নম্বর কেসের যত এভিডেন্স আছে আমি সব এভিডেন্স একটি হার্ড ডিস্কের মধ্যে সংরক্ষণ করে রেখেছি। এরপর রিসেন্টে ঘটে যাওয়া ওই কেসগুলোর বিষয়ে জানতে চাইলে আমি তোমার বিষয় বলি যে ওই কেসগুলো সলভ করতে তুমি আমাদেরকে সাহায্য করছো। সামনেও তোমার দ্বারা আমরা অনেক কেস সলভ করতে পারবো। এরপর আমি রবীন্দ্রকে ওই হার্ড ডিস্কটি দিয়ে ওর বাড়িতে নিয়ে যত্ন করে রাখতে বলেছিলাম যে যখন প্রয়োজন পড়বে তখন আমরা সেটা নিয়ে আসব। কিন্তু সমস্যা হচ্ছে শিখা এবং রবীন্দ্র কথা বলতে বলতে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলায় দুজনই তখন নেশাগ্রস্ত অবস্থায় ছিল। তাই দুজনই হার্ড ডিস্কের বিষয় ভুলে গিয়ে ওই টেবিলের উপর ডিস্কটি রেখেই সেখান থেকে চলে যায়। ড্রিঙ্ক করতে করতে অনেক সময় পার হয়ে যাওয়ায়
শিখা একসময় অনলাইনে খাবার অর্ডার করে, আর এরপর ডেলিভারি বয় যখন খাবার দিতে আসে তখন ওই ডেলিভারি বয় শিখার বাড়ির কাজের মহিলার কাছে পানি খেতে চায়। আর পানি আনতে যাওয়ার সময় শিখার কাজের মহিলা টেবিলের উপরে হার্ড ডিস্কটি দেখতে পায়, কিন্তু হার্ড ডিস্ক সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না যে আসলে ওটা কী জিনিস, ওটা দিয়ে কি করতে হয়। এই জন্য সে ওই হার্ড ডিস্কটি উঠিয়ে অন্য একটি জায়গায় রেখে দিয়েছিল। কিন্তু সমস্যা হচ্ছে, কাজের মহিলা হার্ড ডিস্কটি নিয়ে যেখানে রেখেছিল শিখা এখন ওই জায়গায় হার্ড ডিস্ক খুঁজে পাচ্ছে না। এখন যে কোনো মূল্যে ওই হার্ড ডিস্কটি উদ্ধার করতে হবে। নাইশা তখন কাজের মহিলাকে ডাকতে বলে, যে ওই হার্ড ডিস্কটি অন্য জায়গায় রেখেছিল। কথা মতো শিখা ওই কাজের মহিলাকে ডাকে। নাইশা প্রথমেই জানতে চায়, তুমি কি জানতে যে ওটা আসলে কী জিনিস? কাজের মহিলা প্রথমেই বলে, আমি ওটা চুরি করিনি, কারণ ওটা কী জিনিস, ওটা দিয়ে কী করতে হয় আমি তো জানি না। সেজন্যই আমি ওই জায়গা থেকে উঠিয়ে অন্য একটি জায়গায় রেখেছিলাম, কিন্তু এখন সেটা কোথায় আছে আমি জানি না। আর শিখার ঘরে টাকা পয়সা গহনা এখানে ওখানে পড়ে থাকে, সেগুলোই কখনোই কাজের মহিলা চুরি করেনি। হার্ড ডিস্ক চুরি করে সে কী করবে? তবে নাইশার একটু সন্দেহ হয়, তাই নাইশা শিখাকে বলে, দেখুন ম্যাডাম, আমার মনে হয় আপনি আমার কাছে কিছু লুকাচ্ছেন। যতক্ষণ পর্যন্ত আপনি সেই কথাগুলো আমাকে না বলবেন আমি হয়তোবা আপনাকে এই কেসে সাহায্য করতে পারবো না। তবে নাইশার এই কথায় শিখা একটু উত্তেজিত হয়ে যায়। নাইশা বুঝতে পারে শিখা এই বিষয় নিয়ে কথা বলতে চাইছে না, তাই নাইশা আর অরুণ সেখান থেকে চলে যায়। এর মধ্যে শহরে অশোক নামে আরও একজন ডক্টরের খুন হয়। খবর পাওয়া মাত্রই শিখা, নাইশা এবং অরুণ সবাই ঘটনাস্থলে ছুটে যায়। মথু নামে এই বাড়ির কাজের লোককে জিজ্ঞাসাবাদ করলে সে রাখিকে জানায় ডক্টর অশোক এই বাড়িতে একাই থাকত, তার ছেলে এবং বউ আমেরিকাতে সেটেল। শিখা জানতে চায় তারা শেষ কবে এসেছিল। মথু বলে তারা তখনই আসে যখন তাদের নিজেদের কোনো কাজ থাকে। অশোক স্যারের সাথে তাদের সম্পর্ক তেমন একটা ভালো নয়। অশোক স্যারও তাদের ভরসা না করে নিজের মতোই জীবনযাপন করছিল। তবে সব কিছু শোনার পর শিখা মথুকে বলে যে আমার মনে হয় তুমি এই সুযোগটা কাজে লাগিয়ে অশোকের সম্পত্তি লুটে নেওয়ার জন্যই তুমি হয়তোবা অশোককে খুন করেছ। কিন্তু মথু বলে, না ম্যাডাম, আমি কখনো এমনটা চিন্তা করিনি। আমি তো এটাই বুঝতে পারছি না যে অশোক স্যারকে কে খুন করবে, কারণ স্যারের সাথে কার কোনো শত্রুতাও ছিল না। শিখা বলে, ঠিক আছে, পোস্টমর্টমের রিপোর্ট আসতে দাও, তারপরে আমরা জানতে পারবো তুমি কতটা সত্য বলছ। তবে শিখা মথুকে এটা বলে যায় যতদিন পর্যন্ত কেসটি সলভ না হচ্ছে ততদিন পর্যন্ত মথু এই শহরের বাইরে যেতে পারবে না। এদিকে আয়েশাকে দেখা যায় এই ক্রাইম সিনে পাওয়া সকল এভিডেন্সের ভিত্তিতে আয়েশা আবারও নিজের মতো করে ইমাজিন করছে যে আসলে এই ক্রাইম সিনে কী ঘটতে পারে, কারণ আমরা ভালো করেই জানি আয়েশা আগে থেকে এগুলো ইমাজিন করে। নাইশা ধারণা করে ডক্টর অশোক যখন খাবার খাচ্ছিল, খাবার খেতে খেতে হয়তোবা তার মৃত্যু হয়েছে। আবার তার পরনের পোশাকে কোনো ভাঁজও নেই, তার মানে তিনি হয়তোবা খুব বেশি নড়চড়া করার সুযোগও পাননি। আর এরপর মথু এসে তাকে এই অবস্থায় দেখে পুলিশকে জানিয়েছে। এদিকে শিখা এবং কনস্টেবল রবীন্দ্র ডক্টর অশোকের ঘরে তল্লাশি করতে করতে একটি ড্রয়ারের মধ্যে অনেকগুলো কন্ডোম, কিছু ডিভিডি আর কিছু যৌন উত্তেজক মেডিসিন পায়। আর এগুলো পাওয়ার পর তারা এখন ভাবছে সে এখানে হয়তোবা খারাপ কিছু করত। তবে শিখার এখন পোস্টমর্টম রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ রিপোর্ট পাওয়ার পরই তারা ডিসিশন নিতে পারবে তারা কোন দিকে আগাবে। এই জন্য শিখা নাইশাকে বলে, তোমরা এভিডেন্স কালেক্ট করে চলে যাও, আমি কেসের ডিটেলস ফাইল করছি। এরপর নাইশা অরুণকে তার বাড়িতে ড্রপ করে নিজের বাড়িতে চলে যায়। আর রাতের খাবার খেয়ে তার মাকে ঘুম পাড়িয়ে নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। আর ওই রাতেই নাইশা মাস্ক পরিহিত কোনো এক ব্যক্তিকে হুইল চেয়ারে তার দিকে এগিয়ে আসতে দেখে। আর এখানে আমরা এটাও জানতে পারি নাইশা মাঝে মধ্যেই হুইল চেয়ারের ওই ব্যক্তিকে দেখতে পায়, তবে সেই ব্যক্তিকে এখনও তার চেহারা দেখানো হয়নি। নাইশা কেন ওটা দেখতে পায় সেটা আমরা আস্তে আস্তে জানতে পারবো। সিন চলে যায় পরবর্তী দিন। নাইশা সকাল সকাল রেডি হয়ে অরুণের বাড়ি থেকে অরুণকে পিক করে অফিসের দিকে যাচ্ছিল। ঠিক তখনই পোস্টমর্টমকারী সেই ডক্টর নাইশাকে কল করে দ্রুত তার সাথে দেখা করতে বলে। আর ওই ডক্টরের সাথে দেখা করলে ডক্টর জানায় অশোকের বডিটি দেখার পর তাদের একটু সন্দেহ হচ্ছিল, এই জন্য তারা 6 ঘন্টার মধ্যেই ওই বডির পোস্টমর্টম করে। আর ওই পোস্টমর্টমের কারণেই তারা এমন একটি শকিং তথ্য জানতে পেরেছে যেটা অন্যান্য কেসের সাথে ম্যাচ করছে। তারা ডক্টর অশোকের শরীরের মধ্যে একটি মেডিসিনের উপস্থিতি পেয়েছে। ডক্টর এটা বলে এটা এমন এক ধরনের মেডিসিন যেটা 6 ঘন্টা পর্যন্ত শরীরের মধ্যে উপস্থিতি টের পাওয়া যায়। 6 ঘন্টা পার হওয়ার পর ওই মেডিসিনের উপস্থিতি কখনোই টেস্ট করা সম্ভব নয়। তাই আমরা যদি 6 ঘন্টা পর পোস্টমর্টম করতাম তাহলে আমরাও জানতে পারতাম না। তার মানে এ পর্যন্ত যে তথ্য পাওয়া গেল
তার দ্বারা এটা স্পষ্ট এই 3 জন ব্যক্তিকে একই মেডিসিন দিয়ে খুন করা হয়েছে। তার মানে দাঁড়াচ্ছে এদেরকে একই খুনি খুন করেছে। আর যেই খুনটি করেছে সে এতটাই চতুরতার সাথে করেছে যে খুনগুলো করে যাওয়ার পর সে ওই ক্রাইম সিনগুলো এমনভাবে ম্যানিপুলেট করেছে যাতে পুলিশ কিছু বুঝতেই না পারে। আর ডক্টরের থেকে এগুলো জানার পর নাইশার সাথে সাথে ইন্সপেক্টর শিখাকে কল করে পুরো বিষয়টি বলে যে ম্যাডাম, আমার মনে হচ্ছে আমরা কোনো একটি বিষয় মিস করছি। আপনি ওই ফাইলগুলো আবার স্টাডি করুন, সেখানে হয়তো বা আমরা কোনো ক্লু পেতে পারি। দ্রুত থানায় গিয়ে সবগুলো কেস ফাইল স্টাডি করতে শুরু করে, কিন্তু এখানে সন্দেহজনক কিছুই পাচ্ছে না। অন্যদিকে নাইশা নিজের মতো তদন্ত করছে। নাইশা ওই সকল ক্রাইম সিনে পাওয়া প্রত্যেকটি জিনিসের ফটোগ্রাফগুলো চেক করছিল। ঠিক তখনই নাইশার চোখ পড়ে অরুণের তোলা একটি ফটোর দিকে, যেখানে প্রথম ক্রাইম স্পটে অরুণ হাতে একটি মেডিসিন নিয়ে ফটো তুলেছিল। এরপর আয়শা অন্য ফটোগুলো চেক করে দেখতে পায় যে 3 জন ডক্টর মারা গিয়েছে প্রত্যেকের ঘরেই এই একই মেডিসিন পাওয়া গিয়েছে। তার মানে এই সেই মেডিসিন যে মেডিসিন দিয়ে তাদেরকে খুন করা হয়েছিল। এরপর নাইশা তথ্য নেওয়ার চেষ্টা করে যে এই মেডিসিনগুলো কারা বিক্রি করে। এই জন্য নাইশা ওই মেডিসিনের ফটো জুম করে ওই মেডিসিন কোম্পানির নাম দেখে কোম্পানির সকল ডিটেলস ইন্সপেক্টর শিখাকে পাঠিয়ে দেয়। আর এরপর শিখা তদন্ত করে ওই ফার্মাসিউটিক্যালস কোম্পানির একজন ডিস্ট্রিবিউটরকে পায় যার নাম প্রমোদ। এতে করে নাইশা এবং শিখা ধারণা করে প্রমোদই হয়তোবা ওই 3 জন ব্যক্তিকে খুন করতে পারে, কারণ এতক্ষণ পর্যন্ত তাদের কাছে যে সকল তথ্য প্রমাণ এসেছে সবকিছু প্রমোদের দিকে ইন্ডিকেট করছিল। তাই তাদের পুরো টিম প্রমোদের ঠিকানায় চলে যায়। কিন্তু প্রমোদের বাড়িতে তথ্য নিতে গেলে প্রমোদের বাড়ির এক মহিলা জানায় প্রমোদ বাড়িতে নেই। এদিকে প্রমোদকে দেখা যায় প্রমোদ নিজের বাড়ির দিকে আসছে, কিন্তু প্রমোদকে ধরতে প্রমোদের বাড়িতে যে পুলিশ এসেছে প্রমোদ এই বিষয়ে এখন পর্যন্ত কিছুই জানত না। তবে প্রমোদ বাড়িতে যাওয়ার সময় রাস্তার বিভিন্ন পয়েন্টে পুলিশ সদস্যদেরকে দেখছিল। আবার কোনো পুলিশ সদস্যই এখন পর্যন্ত প্রমোদকে দেখেনি, তাই তারা প্রমোদকে চিনতে পারছে না। আর এভাবে একসময় প্রমোদ ধারণা করে পুলিশ হয়তোবা তাকেই ধরতে এসেছে। তাই প্রমোদ হঠাৎ করে রাস্তা বদল করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এতে করে পুলিশও বুঝতে পারে এই সেই প্রমোদ যাকে তারা ধরতে এসেছে। এরপর পুলিশের সব সদস্যরাই প্রমোদকে ধরতে প্রমোদের পিছু করে। নাইশাকেও দেখা যায় প্রমোদের পিছু করছে। এই এলাকাটা খুবই ঘনবসতিপূর্ণ এলাকা। এখানে অলিগলি সম্পর্কে প্রমোদ ভালো করেই জানে, তাই প্রমোদ বিভিন্ন গলি দিয়ে পালানোর চেষ্টা করছিল। আবার নাইশাকেও দেখা যায় নাইশা প্রত্যেকটা গলি দিয়ে প্রমোদকে ফলো করে যাচ্ছে, মানে এমনভাবে যাচ্ছে মনে হচ্ছে প্রমোদের মতো নাইশাও এই জায়গা সম্পর্কে ভালো করে জানে। এভাবে পিছু করতে করতে প্রমোদ একসময় একটি বহুতল ভবনের ছাদে উঠে যায়। নাইশাও তার পিছু পিছু উপরে যায়। আর এরপরই হঠাৎ করে প্রমোদ নিচে পড়ে অন দি স্পটই মারা যায়। ওই ডক্টরদের প্রমোদ কী জন্য খুন করেছে, প্রমোদ মারা যাওয়ার কারণে তার সঠিক কারণটা কিন্তু জানা যাচ্ছে না। তবে পুলিশ ধারণা করে ওই ডক্টরের সাথে প্রমোদের হয়তো বা কোনো বিষয় নিয়ে ঝামেলা চলছিল, এই জন্য প্রমোদ ওই মেডিসিন দিয়ে 3 জন ডক্টরকে খুন করে দিয়েছে। তবে নাইশা প্রমোদকে ধরে এই খুনের আসল তথ্য বের করতে চেয়েছিল, এই জন্য প্রমোদ মারা যাওয়ায় নাইশার মন খারাপ। তবে শিখা বিষয়টি বুঝতে পেরে নাইশাকে বোঝায় যে খুনিকে আমরা ধরতে পারিনি তাতে কি, ওকে যদি ধরতে পারতামও কোর্ট ওর ফাঁসিয়ে দিত, আর এখন তো মারাই গিয়েছে। শিখা নাইশাকে এটাও বোঝায় তোমার সবেমাত্র চাকরি শুরু হয়েছে, সামনে অনেক বড় কেরিয়ার। আমাদের প্রফেশনে এসব ঘটনা হরহামেশাই ঘটে, তাই এগুলো মনের মধ্যে না নিয়ে তুমি তোমার ক্যারিয়ারে ফোকাস করো। তো এরপর নাইশা সেখান থেকে বাড়িতে চলে যায়। আর এরপরই আমাদের মুভির মূল টুইস্ট রিভিল হয়। এখান থেকে সিন চলে যায় কয়েক বছর পূর্বে। আমাদের দেখানো হয় নাইশা একটি ইউনিভার্সিটিতে আবেদন করেছিল। সেই ইউনিভার্সিটিতে নাইশা স্কলারশিপে চান্স পেয়েছে। তাই এই আনন্দে নাইশা বাড়িতে গিয়ে তার মা এবং ভাইকেও জানায় যে ফরেন্সিক অফিসার হওয়ার জন্য তার যে পড়াশোনা করতে হবে তার জন্য তাদেরকে বিন্দু মাত্র খরচ করতে হবে না। তার পড়াশোনা, থাকা, খাওয়া সব কিছুই ফ্রি। তবে সমস্যা হচ্ছে ভার্সিটিটা এখানে নয়, অন্য শহরে। তাই নাইশাকে তার মা এবং ভাইকে রেখে অন্য শহরে চলে যেতে হবে। একদিকে যেমন আনন্দ, অন্যদিকে মনের কষ্ট। তারপরও নাইশার ভবিষ্যতের কথা চিন্তা করে নাইশা তার মা এবং ভাইয়ের থেকে বিদায় নিয়ে চলে যায়। যাওয়ার সময় ভাইকেও বলে যায় আমি যখনই সময় পাবো, ছুটি পেলে আমি তোদেরকে দেখতে আসব, আর তুই মায়ের কথা শুনিস। এখানে আমরা দেখতে পাই নাইশার ভাই অসুস্থ, তাকে হুইল চেয়ারে করে চলাফেরা করতে হয়। এরপর নাইশা চলে যায়। আর নাইশা চলে যাওয়ার পরই হঠাৎ করে বিনোদ অসুস্থ হয়ে পড়ে। নাইশার মা রমা মনে করে বিনোদের হয়তোবা সাধারণ জ্বর হয়েছে, তাই প্রথমে সে তেমন একটা গুরুত্ব দেয়নি। এর মধ্যে নাইশা একদিন কল করে তার মায়ের সাথে কথা বললে
রমা নাইশাকে বিনোদের কথা বলে যে বিনোদ কয়েকদিন যাবৎ অসুস্থ, এই জন্য নাইশা বিনোদকে হসপিটাল নিয়ে যেতে বলে। প্রথমে রমা অবশ্য চাইছিল না, তারপর নাইশার জোরাজুরিতে রমা পাশের বাড়ির শিবাকে নিয়ে বিনোদকে হসপিটালে নিয়ে যায়। প্রথম দিনের মতো ডক্টর বিনোদের চেক আপ করে এবং বেশ কিছু টেস্ট দিয়ে বিনোদদেরকে বাড়িতে পাঠিয়ে দেয়। আর এখানে আমরা দেখতে পাই প্রথম যে খুনটি হয়েছিল ডক্টর সন্দীপের, এই সেই ডক্টর সন্দীপ। পরবর্তী দিন টেস্টের রেজাল্ট এলে ডক্টর সন্দীপ সবগুলো পর্যবেক্ষণ করে রমাকে বলে টেস্টের রেজাল্ট বলছে ওর লিউপাস হয়েছে, আর এটা খুব রেয়ার একটি কেস, যার কারণে আস্তে আস্তে শরীরের ইমিউনো সিস্টেম নষ্ট হয়ে যায়। ছেলেটার এমন অবস্থা শুনে রমা তখন খুবই চিন্তিত হয়ে পড়ে। তবে ডক্টর রমাকে বোঝায় এত ভেঙে পড়বেন না, এখন মডার্ন যুগ, অনেক রকম চিকিৎসা বের হয়েছে, এই সমস্যার সমাধান আছে। এর জন্য ওকে কেমোথেরাপি দিতে হবে। রেগুলার কয়েক সেশন কেমোথেরাপি দিলে ও একদম সুস্থ হয়ে যাবে। তবে সমস্যা হচ্ছে প্রত্যেকটি সেশনের জন্য 16,000 টাকা করে খরচ করতে হবে। কিন্তু এত টাকা রমা কোথায় পাবে? রমা খুবই চিন্তায় পড়ে যায়। রমা নাইশার সাথে এই ব্যাপারে আলোচনা না করে নিজের মধ্যেই রেখে দেয়। রমা ভালো করে জানে নাইশা জানতে পারলে হয়তো পড়াশোনা ফেলে এখানে চলে আসবে, তাই নাইশাকে অতিরিক্ত টেনশন না দিয়ে রমা তার কাছে থাকা সেভিংস যেখানে যা ছিল সব কিছু নিয়ে বিনোদের প্রথম সেশন কেমোথেরাপি দেয়। কিন্তু দ্বিতীয় সেশনের সময় তার কাছে তো কোনো টাকা নেই, তাই রমা ঘরের জিনিসপত্র বিক্রি করে দেয়। কিন্তু এতেই তো শেষ নয়, আরও 4-5 ধাপ দিতে হবে। এত টাকা রমা কোথায় পাবে? এই জন্য রমা ডক্টর সন্দীপের সাথে দেখা করে এবং তার হাতে পায়ে ধরে বলে, স্যার আমার ছেলেটাকে বাঁচান, এই মুহূর্তে আমার কাছে কোনো টাকাই নেই, আপনার ওর চিকিৎসা চালিয়ে যান, আমি আস্তে আস্তে আপনাদেরকে সব টাকা পরিশোধ করে দেব। ডক্টর সন্দীপ তখন ডক্টর অশোকের কথা বলে যে ওই ডক্টরের কাছে যান, সে অনেক কম খরচের মধ্যে চিকিৎসা করতে পারবে। তাই রমা ডক্টর অশোকের কাছে যায়। আর অশোকের সাথে দেখা করলে অশোকও বলে আসলে হসপিটালে ফি তো তেমন কিছু না, কেমোথেরাপির দামটাই মেইন। তবে আমার পরিচিত একজন ডিলার আছে, তার নাম প্রমোদ, ওকে সব কিছু বুঝিয়ে বললে ও আপনাকে হেল্প করবে। এই জন্য অশোক প্রমোদকে ডাকে। আর এরপরই অশোকরা রমার চায়ের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে রমাকে সেন্সলেস করে 3 জন মিলে ধর্ষণ করে। রমার জ্ঞান ফিরতে রমা বুঝতে পারে রমা প্রতারিত হয়েছে। অশোকরা তখন রমাকে বলে কিছু পেতে হলে কিছু দিতে হবে, সাথে এটাও বলে বিনোদের যতগুলো সেশন আছে সবগুলো তারা ফ্রি করে দিবে, কোনো টাকা পরিশোধ করতে হবে না। তবে প্রত্যেকটি সেশনের সময় রমাকে তাদের 3 জনের সাথে থাকতে হবে। তবে রমা এটা না মেনে অশোকের গালে চড় মেরে সেখান থেকে কাঁদতে কাঁদতে বাড়িতে চলে যায়। কোনো মেয়ের পক্ষে এটা মানা সম্ভব নয়। আবার রমা এটাও চিন্তা করছিল তার ছেলেটার এখন কি হবে। এত সময় হয়ে গেছে, ছেলেটাও না খাওয়া। তাই রমা বাড়িতে গিয়ে কিছুক্ষণ কান্না করে মনের কষ্ট দূর করে রান্না করতে যায়। তবে রমা বারবার বিনোদকে ডাকলেও বিনোদ কোনো সাড়া দিচ্ছিল না। রমা যখন ঘরের মধ্যে ঢুকেছিল বিনোদ তখন তার হুইল চেয়ারে বসে ড্রয়িং করছিল। কিন্তু রমা বিনোদের কাছে এসে দেখে বিনোদ নিজের হাতের রক মারা গেছে। কারণ বিনোদ চোখের সামনে সবকিছুই দেখছিল। তার জন্য তার মাকে কত কি করতে হয়েছে বিনোদ আর সহ্য করতে পারছিল না। এই জন্য বিনোদ নিজেই নিজের জীবন দিয়ে দেয়। নাইশাকে জানানো মাত্রই নাইশা ওখানে ছুটে আসে। নাইশা আসার পর বিনোদের শেষকৃত্য করা হয়। এরপর নাইশা বিনোদের ওই ড্রয়িং বুকটি দেখতে পায়, যেখানে প্রত্যেকটি পাতার মধ্যে বিনোদ ড্রয়িং করে গিয়েছে। নাইশা বুঝতে পারে বিনোদ শুধুমাত্র তার জন্য এই ড্রয়িংগুলো করে রেখে গেছে, যেখানে বিনোদ স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছে তাদের সাথে কি হয়েছে। নাইশা ওটা দেখে বুঝতে পারে বিনোদের চিকিৎসার জন্য ওই নরপশুগুলো টাকা নিয়েছে ঠিকই, তাকে কোনো ট্রিটমেন্টই দেয়নি। আর শেষ পর্যন্ত তার মায়ের অসহায়ত্বের সুযোগ নিয়ে তার মায়ের সাথে এই কাজ করেছে। বিনোদ মৃত্যুর আগে এই ড্রয়িংগুলো দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করেছে যে বিনোদ চায় নাইশা যেন তাদের সাথে হওয়া অন্যায়ের বদলা নেয়। তবে নাইশা তখনই কিছু করেনি, নাইশা অপেক্ষা করেছে। পরবর্তীতে তারা যখন ফরেন্সিক ডিপার্টমেন্টে যোগদান করেছে, নাইশা তখন তার বন্ধু অরুণকে নিয়ে ওই নরপশুদের এক এক করে শেষ করেছে। আর নাইশা যেহেতু ফরেন্সিক ডিপার্টমেন্টে কাজ করত, নাইশা ভালো করে জানত কোন কোন বিষয়ের প্রতি তারা নজর দিবে আর কিভাবে তারা একজন খুনিকে ধরতে পারে। তাই নাইশারা ঠিক একইভাবে সেখানে প্রত্যেকটি তথ্য প্রমাণ মুছে দিয়ে গেছে আর পুরো ঘটনাকে এমনভাবে সাজিয়েছে যাতে সবগুলো আত্মহরণ বলে মনে হয়। আর শেষ পর্যন্ত বাকি ছিল প্রমোদ। প্রমোদ তো আর ডক্টর ছিল না, প্রমোদ ছিল ফার্মাসিউটিক্যাল ডিলার। আর প্রমোদকে মারার পিছনেও নাইশারা আগে থেকে একটি বড় মাস্টার প্ল্যান সাজিয়ে রেখেছিল। কারণ নাইশারা ওই 3 জন ব্যক্তিকে মারার সময় তাদের প্রত্যেককেই ওই মেডিসিন খাইয়ে দিয়েছে, যে মেডিসিন প্রমোদ সাপ্লাই করে। মানে পুলিশকে তারা স্পষ্ট বুঝিয়ে দিয়েছে যে প্রমোদই ওই মেডিসিন দিয়ে তাদেরকে মেরেছে।
যে জন্য পুলিশ প্রমোদকে ধরতে গিয়েছিল। আর এখানে আমরা এটাও দেখতে পাই, প্রমোদ যখন ছাদে গিয়েছিল, নাইশায় তখন প্রমোদকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছিল। আর প্রমোদকে মারার মাধ্যমেই নাইশার মা এবং ভাইয়ের সাথে যে অন্যায় হয়েছিল, নাইশা তার বদলা পূর্ণ করে। মূলত এই জন্যই বর্তমান সময়ে নাইশা এবং নাইশার মাকে দেখালেও নাইশার ভাই বিনোদকে কিন্তু দেখানো হয়নি, কারণ বিনোদ তো অনেক আগে মারা গিয়েছিল। এটাই ছিল মূলত এই মুভির মিস্ট্রি। আর নাইশা এমনভাবে সবকিছু পরিকল্পনা সাজিয়েছে যেটা শুধুমাত্র নাইশা, অরুণ আর যে ব্যক্তিরা মারা গেছে তারাই জানে। কিন্তু যারা মারা গিয়েছে তারা তো ফিরে এসে তাদের মৃত্যু সাক্ষী দিতে পারবে না। পুলিশও নাইশা আর অরুণের এই মিস্ট্রির কখনো সলভ করতে পারবে না। এর মাধ্যমে মুভিটি শেষ হয়। তবে এটা কোনো মুভির গল্প নয়, এটা কিন্তু বাস্তব চিত্র। আমাদের সমাজে এখন অনেক চক্র গড়ে উঠেছে যারা শুধুমাত্র মেডিকেল ইন্ডাস্ট্রিকে টার্গেট করে, কারণ এখনকার সময় সবথেকে বেশি টাকা ব্যয় করতে হয় চিকিৎসা খাতে। ডক্টর যখন বলে রোগীর অবস্থা জীবন মৃত্যু সন্নিকটে, তখন রোগীর স্বজনেরা সর্বস্ব দিয়ে হলেও তাদের স্বজনদেরকে বাঁচানোর চেষ্টা করে। আর ওই সুযোগটাই কিন্তু একটা চক্র নেয়। অনেক ক্ষেত্রে দেখবেন হসপিটালে এই মেশিন নেই, ওই মেশিন নেই, ওই মেশিনগুলো বাইরে থেকে কিনে দিতে হবে। কিন্তু আপনি মার্কেটে গিয়ে সেটা কিনতে পারবেন না। তাদের নির্দিষ্ট ডিলার আছে, তাদের কাছে গেলে তারা লক্ষ টাকার বিনিময়ে আপনার কাছে ওটা বিক্রি করবে। এইগুলো এক ধরনের ফাঁদ। আর এই ফাঁদ থেকে আমরা তখনই মুক্তি পাবো যখন এই পেশার সাথে যারা জড়িত আছে তারা সততার সাথে তাদের কাজ করবে। তো মুভিটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।